ভুলতে চায়, কিন্তু কিছুতেই মানুষ ভুলতে পারে না। জীবন তো একটা বিরাট ভোট নয় যে পুরনো লেখা মুছে আবার নতুন লেখা শুরু করব। জীবন একটা শিলাস্তম্ভ, যার লেখা কোনোদিনই বোঝা যায় না। আজকেই হাজার হাজার বছর মাটির নিচেই চাপা থাকলেও নয়। আর এ তো সেদিনের কথা, ভুলবো বললেই কি ভোলা যায়? ভোলা যায় না সর্বেশ্বর। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্ত তাকে ভুলতে পারিনি। তাকে আমার স্ত্রীকে, অমন সুন্দরী স্ত্রী এই গ্রামে আর কারোই ছিল না সর্বেশ্বর বাবু। কত মানত করেছে তবে বাবু তিন মাস ফিরে সবই মা জগৎজননী খেলা, বুঝলি? আমাকে শুধু পরীক্ষা করে যাচ্ছেন। হয়তো তাই। আর কতদিন এখন তোমাকে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করবে? 2 মাস, 4 মাস, 6 মাস, আবার হয়তো 1 বছর লেগে যেতে পারে। মাগো, মা, তোর ঘর থেকে এখনকে যেন তুই বঞ্চিত করিস রে মা। ওই ঠাকুর তোমার ওপর আর কোনোদিনই দয়া করবেনি। ওই তুমি বিপদে পড়লেই ওই ঠাকুরকে ডাকো, আর যখন বিপদ কেটে যায় ওই তখন ঠাকুরকে ভুলে যাও, তখন তুমি এটা নিজে ঠাকুর হয়ে যাও। আর আমাকে ওই ফুল চন্দন দিয়ে তোমার পুজো করতে হয়। আমাকে পুজো করে তো ভাগ্যি রে, বুঝলি? তোমার মতো মানুষ দেবতাকে পুজো করে আমি একেবারে ধন্য। করার পরে আমি রথে চড়ে মঞ্চে যেতে পারবো। এই আমাকে বিদ্রোহ করা হচ্ছে না, ছোট ভাই? ছোট লোক করবেন না, তুমি ছোট লোক, তোমার চন্দ্রপুর ছোট লোক। ভূপতি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। কেন চুপ করবো? বলছি কেন চুপ করবো? আমি চাকর বলে কি মানুষ লোক? তুমি ছোট লোক, তোমার 14 ছোট। আপনি যেমন ব্যবহার করবে, আপনি যেমন ব্যবহারিত ওর কাছে পাবেন। তার মানে আপনি বলতে চাইছেন আমি ছোট লোক? আপনাকে ছোট লোক করার সাহস তবে বলছিলাম কি, এই চাকরদের প্রতি একটু ভালোবাসা যদি করে, ভালোবাসা দেয়, তাহলে ওরাই আপনাকে একটি সম্মান দেবে, আপনাকে দেবতার মতো। আপনি ঠিক কথাই বলেছেন প্রফেসর বাবু, আপনি ঠিক কথাই বলছেন প্রফেসর বাবু। তোরা গোমুখ কোথাকার? নাগরিকত্ব না, আমি আর গৌমুখ থাকবেনি। আমি এখন নাইট স্কুলে ভর্তি হয়েছি। তবে কি ওই লেখাপড়া শিখে প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবি? প্রধানমন্ত্রী না হলেও এদের ভোটেই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। অন্ধ মহ ত্যাগ করে প্রিয় মানুষকে ভালোবাসতে শিখুন, দেখবেন তাতে অনেক আনন্দ আছে। ও মূলানন্দের আমার দরকার নেই। আরে হ্যাঁ, শুনুন সর্বেশ্বর, আপনাকে যে কথা আমি আজ বলতে এসেছি। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার জমিতে যে আপনারা দাতব্য ঘটন করার চেষ্টা করেছেন, আমি কিন্তু তা হতে দেব না। কেন দেবেন না? কারণ জন্য আমি দোস্তুর মতো টাকা দিয়ে কিনেছি। না, আপনি ওই জমি ঠকিয়ে নিয়েছেন। মিথ্যে কথা। আপনি নিজেকেই প্রশ্ন করুন, বন্ধ হয়ে যাবে। উত্তরটা আপনি নিজেই দিতে পারেন। ও কর্তা, যে সেটাকে ওই জমি না হয় ছেড়েই দাও।
মহৎ প্রাণ আর সরল দৃষ্টি দিয়ে দেখলে আপনিও বুঝতে পারবেন এই কাজ ছোট নয়। মনের সমস্ত দ্বিধা কাটিয়ে আপনিও আমাদের সঙ্গে আসুন। আমরা একটা নতুন সমাজ করেছি। আমি তো আপনার মতো পাগল হয়ে যাইনি। পারবেন না, ওদের জেগে ঘুমায়, আর ওই সারাদিন যত্ন জাগাতে পারবেন না। আমার শেষ কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার জমিতে কিন্তু আমি রামপুরপুরে করতে দেবো না। ওই জমিতে আমি থানায় যাবো, আপনাকে অ্যারেস্ট করাবো। বুঝলেন কি বুঝলেন না সর্বেশ্বর বাবু? দেখবেন অ্যারেস্ট করাতে এসে আপনি নিজেই যেন অ্যারেস্ট না হয়ে যান। ঠিক আছে, এ সময় হলেই বোঝা যাবে। চলে আয় ভূতি। হ্যাঁ, কিছু বললেন? ওই সুরেশ চৌধুরীকে ঠকিয়ে কর্তাবাবু পরিবর্তে কিভাবে জমি নিয়েছে আমি সব জানি। বলেন যে আমি ওই থানায় যে ছাড়ান দেবো, সব কি দেবো। তাতে যদি আপনার চাকরি খোয়াতে হয়, আমি হাসতে হাসতে চাকরি ছেড়ে দেবো। তবু ওই গ্রামে দাতব্যখানা হবে, গরিব মানুষের চিকিৎসা হবে, বিনা চিকিৎসা আর কেউ মারা যাবে না। এই কথা আমার ভাবতে আনন্দ লাগছে প্রফেসর বাবু। ঠিক আছে, এখন তুমি যাও, দরকার হলে আমি তোমাকে ডেকে নেবো। আছি প্রফেসর বাবু, নমস্কার। আশ্চর্য, একটা অশিক্ষিত চাকরের মধ্যে যে বেশ প্রেম আছে, কিন্তু ইনকরি বাবুর মধ্যে তার বিন্দু মাত্র নেই। কিন্তু এরাই সমাজের মধ্য অপরকে বিধান দেয় আর নিজেরাই স্বার্থ ত্যাগ করতে যায় না। আসতে পারি? এটা তো তোমার নিজের বাড়ি, যখন খুশি আসবে তুমি দ্বিধা করবে। তোমার চক্ষু কিরকম? না কাকাবাবু, এই তো সকালে ছিল তোমার প্রশান্ত, অথচ এর মধ্যে তোমার ভিড় হয়ে গেল। তবে কি তোমার মনের মধ্যে গর্ব হয়ে গেছে? হ্যাঁ কাকাবাবু, সে ঘরে আমি হারিয়ে গেছি। অজানা স্রোতে ভাসতে ভাসতে আমি যে কোন ঘাটে গিয়ে থামবো তা আমি নিজেই জানি না। তাহলে আমি কি যা ভেবেছি তাই সত্য? কি ভেবেছেন কাকাবাবু? কি সত্যি? না না, হ্যাঁ সে কথা আমি তোমাকে বলতে পারবো না। আমার অনুমান যেন মিথ্যা হয়, আর যদি আমার অনুমান সত্যি হয় তাহলে আমার সীতা আমার জীবন যে হারিয়ে যাবে। বন্ধ এই টাকাগুলো আপনি রাখুন। এইটাই পারফেক্ট। তুমি আমাকে টাকা ফিরিয়ে দিতে হবে। এইটাই পারফেক্ট। সীতা অন্ধ বলে তুমি তাকে প্রত্যাখ্যান করো না। শিক্ষাকে আমি কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবো না। তাহলে কি তোমার দাদা এই বিয়েতে অমত? না না, তাছাড়া দাদা এই বিয়ের ব্যাপারে কোনো কোথায় জানেই না। তাহলে তুমি আমাকে টাকাটা ফিরিয়ে দিচ্ছ কেন করে? টাকার যা প্রয়োজন নেই কাকাবাবু। সে কি? এই যে তুমি বললে ফোনের টাকা দেবে, অথচ দাদা কি হয়েছে বলি? হ্যাঁ, তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো। সে কথা আপনি আমার ভালোবাসায় নেই। জীবন যুদ্ধে আজ আমি শতবার করবো। মরুভূমির তীব্র শূন্যতা বুকে নিয়ে আমি ছুটে চলেছি জলের সন্ধান। যদি কোনো দিন তার সন্ধান পাই, আজ নাকি আমি কথা দিচ্ছি, সেদিন সেটাকে আমি নিশ্চয়ই গ্রহণ করবো। তা আপনি যদি আমার উপরে একটু বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস? হ্যাঁ, সে বিশ্বাস তোমার উপর আমার আছে। আমি জানি তোমার চরিত্রে ভেদ আছে। জীবন যুদ্ধে তুমি একটি নিশ্চয় তৈরি হবে। ও আচ্ছা, তারপরে তুমি শিকার সাথে কথা বলো। ঠিক আছে, তুমি কখন এসেছো প্রদীপা? এই তো আগে।
আমার ইচ্ছা করে কি জানো জানি শুধু চারিদিকে আমার জীবন মুগ্ধনে এমন অপরাধ আমার জীবন সূর্য নিভে যাবে আমি যেটা কোনোদিন জানি না আলো মেঘ সরে গিয়ে আবার নতুন সূর্যের আলো উদ্ভাসিত হবে আমার জন্য অপেক্ষা আমার জীবনের একটা অমূল্য সম্পদ যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো তোমার ওই মুখ আমার জীবন সুখী আকাশে উজ্জ্বল হয়ে থাকবে পৃথিবীর পঞ্চভূতের মাটিতে আমি একদিন মিশে যাবো আমার সমস্ত খেলা স্তব্ধ হয়ে যাবে সকলের কাছ থেকে আমি আর যদি মরে যায় আমার মৃত্যুর সংবাদ পাও অন্তত তুমি আমার চোখের দুপোটা জল ফেলো শেখা চোখের দুপোটা জল ফেলো ফ্যাক্টরি ম্যানেজার অমিত ব্যানার্জি কিন্তু নয় এতে আমি ক্ষান্ত নয় আমার ভাগ্যের সমান করে তুলতে মালিক আমাকে হতেই হবে তার জন্য যদি প্রয়োজন হয় মামাকে আমি পৃথিবীর মুখ থেকে চিরদিনের মতো
একাত্তর করতে তার ভাতৃবধূকে খুন করতো না। আর ওই মামারি শয়তানিতে তার বৈমাত্রের ভাইকে আগুনের মতো পথে পথে ঘুরে বেড়াতে হতো না। আজকের সমাজে ছোটদের কোনো মূল্য নেই, তাই মামা আমাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের সুযোগ নিয়েই আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এগিয়ে চলো, এগিয়ে চলো, যারা প্রস্তুতি নিয়ে তুমি এগিয়ে চলো। আমি কারখানা খুলব। ভালো নয় মামা, দিলীপ সান্যালকে ছাঁটাই করার জন্য নতুন সমস্যার উদ্ভব হয়েছে। কেমন? কারখানার গেটের সামনে পোস্টার করেছে মহিন্দ্রঙ্গলি মুর্দাবাদ, ম্যানেজার অমিত ব্যানার্জির অপসারণ চাই, দিলীপ সান্যালকে ভাবে ছাঁটাই করা হবে বলে তাছাড়া ধর্মঘটের মুক্তি। শ্রমিকদের ধর্মঘটের হুমকির কাজ আমি কোনো মাথা মতো করবো না। তুমি সমস্ত শ্রমিকদের ছাঁটাই করে দাও। কিন্তু বাবা, অতগুলো শ্রমিককে ছাঁটাই করলে সমস্যার সমাধান হবে না। কেন হবে না? অতগুলো শ্রমিককে একসঙ্গে ছাঁটাই করলে হয়তো তারা মরিয়া উঠবে, শেষে কারখানায় আগুন ধরিয়ে দেবে। তাই আমরা সাহায্য নেব। ওসব রক্তারক্তির মধ্যে এখন লাগিয়ে আমি বলছিলাম কি বলছিলে? কারখানায় এখন কিছুদিনের জন্য লক আউট করা হোক। লকআউট? হ্যাঁ, বেটাদের তেল একটু কমিয়ে ইউনিয়ন ভেঙে দেবে, সেই সুযোগে আমরা বাইরে থেকে শ্রমিকের কারখানা চালু করবো। হ্যাঁ, কথাটা অবশ্য তুমি বন্ধ বলনি। ঠিক আছে, কাল থেকে তুমি কারখানা গেটের সামনে লকআউটের ঘোষণা করে দাও। বেশ, তাই হবে মামা। তবে আসল গাছকে বাঁচিয়ে রেখে শুধু ডালপালা ছেটে দিয়ে কোনো লাভ হবে না। আপনি তাপসের প্রতি আরো কঠোর হন, যাতে কারখানার ব্যাপারে একটু নাক না গলায়। তাপস আমার পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ভেবেছে আমি জীবিত থাকতে এসে কারখানার মালিক হবে না। সে সুযোগ আমি তাকে কোনোদিনই দেবো না। তোমাকে দিতেই হবে বাবা। সে সুযোগ কারখানার শ্রমিকরা যাতে দুপুরটা খেয়ে পরে বাঁচতে পারে, অন্তত তার সুযোগ তোমাকে দিতেই হবে। সে সুযোগ আমি তাদের না, দেওয়া হয়নি। আমি শ্রমিকদের বলতে গিয়ে দেখেছি তারা দুবেলার পরিবর্তে একবেলা খেতে পায় না। একটু ওষুধের অভাবে বিনা চিকিৎসায় তাদের পুত্ররা মারা যায়। তার জন্য আমি কি করতে পারি? তুমি কারখানার মালিক, তাদের দুঃখ দুর্দশা কাটাতে তোমাকে চিন্তা করতে হবে বাবা। তোমাকে স্থায়ী করতে হবে, ইএসআই সুযোগ করে দিতে হবে। না, শ্রমিকদের দুঃখ দূর করতে গিয়ে আমি নিজেকে দেউলিয়া করতে পারবো না। বাবা, যাদের তুমি ছোট বলে দূর দূর করে ঘৃণা করছো, তারাই প্রকৃত মানুষ। আমাদের মতন তাদের সাদালাত আছে, তাদের ইচ্ছে হয় ওই ভদ্র সমাজে মিশতে। আমরা তাদের অত্যন্ত পরিস্থিতির কাছে ভোগ করছি, আর দিনের পর দিন দূর দূর করে তাদের আমরা দূরে সরিয়ে দিচ্ছি। তাপস, তোমার অধ্যক্ষ দিন দিন বেড়েই চলেছে। একটু চিন্তা করে দেখো বাবা, ওই সারাদিন কারখানায় হাড় ভাঙা হাঁটি খেটে তারা একবেলা পরিবর্তে তারা পেট করে খেতে পায় না, পরনে কাপড় জোটে না, রোগের ওষুধ পায় না। অথচ ওদের গায়ের রক্ত জমানো পয়সা আমরা বাড়ি করছি, গাড়ি করছি, আর তারা প্রচন্ড বর্ষাতে ঘরে চালে খাপ দিতে পারে না। বাহ, রাজনীতির বলি তুই এবার ভালোই রক্ষা করেছো। রাজনীতি ভুলি নাই বাবা, শ্রমিকদের জীবনে বাস্তব চিত্রটা আমি তোমার সামনে তুলে ধরেছি। আমার অনুরোধ, তুমি শ্রমিকদের বস্তুতে গিয়ে দেখে এসো কি কষ্টের মতো ওরা দিন কাটাচ্ছে। বস্তিতে যাওয়ার মতো সময় আমার নেই, তাছাড়া আমার নিজের একটা সম্মান আছে। বস্তিতে গিয়ে আমি নিজেকে ছোট করতে পারবো না। মানুষে মানুষের পাশে দাঁড়াবে, তাতে তোমার সম্মান নষ্ট হবে না বাবা, বরং দ্বিগুণ বাড়বে। তুমি তাদের অন্নদাতা মালিক, তোমাকে কাছে পেলে তারা দেবতার মতো তোমাকে পুজো করবে। আমি তাদের পুজোর প্রত্যাশা করি না। আর সেই সঙ্গে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, কি কথা? এই কারখানার ব্যাপারে তুমি কোনো মাথা গোলাবে না। কেন? আমি গোপন সূত্রে খবর পেয়েছি এই শ্রমিকদের ইউনিয়নের দোকান দিচ্ছ তুমি। বলো, এ কথা সত্য? হ্যাঁ, সত্যি। তুমি কি ভেবেছো আমি জীবিত থাকতে আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে কারখানা মালিক হবে? তোমার এই ধারণা
তোমার নেই। আমি জানতে চাই কেন সারাদিন তোমার কারখানায় খেটে তোরা খেতে পায় না, রোগীর ওষুধ জোটে না, স্ত্রী-পুত্রের কন্যা নিয়ে কেন কেন তারা সুখে বাস করতে পারে না? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, আজ শুধু তোমার কাছে আমি একাই কৈফিয়ত চাচ্ছি। দুদিন পরে দেখবো হাজার হাজার মানুষের কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে। ভয়ের না বলে আজ অব্দি কারো কাছে কৈফিয়ত দেয়নি। সেই দিন আর নেই বাবা, সবাই তার বুঝতে শিখেছে, তাদের বাঁচার ন্যায্য দাবিটুকু তারা আদায় করতে শিখেছে। ওই যারা যেটা চলতে মারাচ্ছে তারা লড়াই করে মরবে। ওই ম্যানেজার অমিত ব্যানার্জি করে তুমি কারখানার দায়িত্ব ছেড়ে না দিয়ে তুমি নিজেকে ওদের পাশে দাঁড়াও, বুকে টেনে নাও। না, আমি তা কোনোদিনই করবো না। ভুল করো না বাবা, ভুল করো না। সামান্য বেতন বাড়িয়ে দিলে তোমার তাতে কোনো ক্ষতি হবে না, অথচ ওই বেতন ওরা না পেলে ওদের এই পুঞ্জীভূত দীর্ঘশ্বাসে তোমার ওই স্বাদের রসবলিতে পুরো খাই হবে। অন্তর্দৃষ্টি দিয়ে দেখো তো বাবা, শ্রমিকরাই তোমার জীবনের ভুল, আর তোমার এই মেয়েকে আমি যত সবই ভুল বাবা, সবই ভুল। পৃথিবীতে অসংখ্য বন্ধু থাকলে যেমনি প্রকৃতি সকলেই বন্ধু হতে পারে না, তেমনি অর্থ আভিজাত্য থাকলেই সকলেই বন্ধু হতে পারে না, মানুষ হতে পারে না বাবা, মানুষ হতে পারে না। না, আমি টাকা চাই, টাকা, আরো টাকা। আমার গাড়ি বাড়ি দরকার, আমি এক্ষুনি দিয়ে যাবো। বাবা, আপনার চাদর আর চশমাটা ও, তোমাকে যা বলেছি, আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। বাবা, তোমার ছোঁয়ায় আমার জিনিস অপবিত্র হয়ে যাবে। বাবা, আপনি আমাকে যা খুশি বলুন, যত খুশি শাস্তি দিন, আমি সব সহ্য করব। কিন্তু আপনার পদস্থানের অধিকার থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না বাবা। না, একটা জালিয়াত বংশের মেয়ের প্রচারে বাবারা খুশি চাই না। বাবা, আমি আমার চোখের জলে আপনার আমি পা ধুয়ে দেবো। বিনিময়ে আর কোনোদিনও কিছু চাইবো না। শুধু আপনার সেবা করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। না, 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 বাবা, পুত্রবধূ বলে যদি আমাকে আপনি স্বীকার না করেন, তবে আপনি আমার আপনার ছেলের বিয়ে দিন বাবা। কোনোদিন আমি স্ত্রী বলে আমি স্বামী বলে দাবি করবো না। এবারের প্রতি তোমার দাবি যে সবচেয়ে বেশি, তুমি এবারের বড় বউ, আর বড় বউয়ের অধিকার নিয়ে তোমাকে মাথা উঁচু করে বসতে হবে। আচ্ছা বাবা, টাকাই কি জীবনের সব? একটা মানুষের মূল্য কি তোমার কাছে নেই? সামান্য বর বলে টাকার জন্য দিনের পর দিন যে নির্যাতন তুমি বউদের উপরে চালিয়ে যাচ্ছ, তা শুধু এই গাঙ্গুলি বাড়ির কলঙ্কই নয়, এই সভ্য সমাজের কলঙ্ক, দেশের কলঙ্ক। একদিন এই সমাজের মানুষ তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই সে অর্থনবী মহিম গাঙ্গুলি যে তার পুত্রবধূকে মাত্র ৫,০০০ টাকার জন্য তিন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তুমি কি আমাকে উপদেশ দিতে চাইছো? না বাবা, তোমাকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নেই। আমি শুধু অনুরোধ করছি, একটা পরের মেয়েকে ঘরে এনে কাঁদে সংসারের মঙ্গল হয় না বাবা। কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই না। আর তার সঙ্গে তুমি এটাও জেনে রাখো, আমার কথা অবাধ্য হলে আমি কিন্তু তোমাদের ক্ষমা করবো না, ক্ষমা করবো না। ঠিক আছে, আমার জন্য বাবার সঙ্গে কেন তুমি মুখোমুখি তর্ক করতে গেলে? বাবা গুরুজন, তার মুখের উপরে কি কথা বলতে আছে? কিছু না বলে মুখ বুঝে তুমি বা কতই লাঞ্ছনা সহ্য করতে বহুদিন। এই যে আমার অদৃষ্ট হয়। অদৃষ্টের দোহাই দিয়ে তুমি এভাবে নিজেকে ছোট করো না বহুদিন। এবারই
থাকবে? কেন কেন পাবে না তুমি বউয়ের মর্যাদা? তোমার এই অধিকার তোমাকে জোর করে আদায় করে নিতে হবে। না ভাই, সব অধিকার ছেড়ে দিয়ে আমি বাড়ি থেকে চলে যাব। গঙ্গাটা তো শুকিয়ে যায়নি। আমার অভিশপ্ত জীবনে আমি গঙ্গার বুকে আমি আশ্রয় নেব। যেতে আমি তোমাকে দেব না। তোমার চলার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। পারবে পারবে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। মা হারা হয়ে যে আঘাত একদিন আমি পেয়েছি, আবার তোমাকে নতুন করে হারিয়ে সেই আঘাত আমি বুকে তুলে নিতে পারবো না বৌদি। না, কোনো কিন্তু না। যদি তুমি আমাকে উপেক্ষা করে চলে যাও তাহলে বুঝবো তুমি তুমি মানো, তুমি আমার রাখছো না। তুমি আমাকে সব দিয়েছো, তবে কেন কেন তুমি একটু স্নেহ ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো? আমি যা বাঁচতে চাই না জানো, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আমার ব্যথার গানে তোমায় আমি জানিয়ে গেলাম বারে 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 আমার ব্যথার গানে তোমায় আমি জানিয়ে গেলাম বারে 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 কেমন করে ভুলবো বলো, কেমন করে ভুলবো বলো, ভুলতে গেলে ওই ধরে ব্যথার গানে তোমায় আমি জানিয়ে গেলাম বারে 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 বাদল হয়ে আমায় জ্বরে ভুগছে, ঘরে একটাও পয়সা নেই যে একটু ওকে সাবরে নিয়ে খাওয়াবো। জল খেয়ে আর ছেলেটা কতক্ষণ থাকবে? সহ্য করতে হবে, হ্যাঁ অনেক সহ্য করতে হবে। তা না হলে রেস্টোর বেঁধে বেঁধে যে যত করবে তাদের তত শান্ত হবে। আমি একদিন অনেক পেরেছি, ভগবানের কাছে কত অভিযোগ করেছি, হয়নি। আর তাই কাঁদে না, এখন শুধু নিরাম দর্শকের মতো দু চোখ ভরে দেখে যাই। ভয় নেই গো, ভয় নেই। আমি চোর, গুন্ডা, বদমাইশ নই। আমি তোমার কিছু চুরি করবো না।
আমি একটা জড় পদার্থ। জড় পদার্থ? হ্যাঁ গো হ্যাঁ, জড় পদার্থ। কখন যেন কোনো সতর্ক মুহূর্তে আমার জীবন বিলাস তার ছেড়ে গেছে। শত চেষ্টা করেও আমি সেই তারে আর সুর ধরাতে পারলাম না। হয়তো আমি দর্শকের মতো দুচোখ ভরে দেখে যাই এই রাজক পৃথিবীর রাজক কাণ্ড কারখানা। শোকের মর্মভূতি হাহাকার, এই বিচিত্র এই পৃথিবী। কেউ দেয় আঘাত, কেউ দেয় সান্ত্বনার কোলে, কেউ দেয় ঘৃণার ফুৎকার, আবার কেউ দেয় ওঝার পুষ্পাঞ্জলি। কোথায় থাকেন আপনি? এই যে তোমার সঙ্গে কথা বলছি, এখন এটাই আমার বাড়ি। একটু পরে এগিয়ে যাবো পথে, তোমাকে হবে আমার আশ্রয়। শোনো, এই যে পৃথিবীটা দেখছো না, পৃথিবীটা চলছে হাতির রাজত্ব, হাতির রাজত্ব। এখানে অপরাধী ধরে সাজা পায় না, শাস্তি পায় দুর্বলরা। একজন চুরি করলে অপরজনকে শাস্তি হয়, তো একজন চুরি করলে আপনার বুঝি কেউ নেই? কথা জানতে ছিল না, কথা জানতে ছিল না। আচ্ছা, তুমি দেখেছো চাঁদ আর ঢের লোকচুরি খেলা? না। আমি দেখেছি, আমি দেখেছি চাঁদ যখন খেলতে হেসে ওঠে, মুখে চেপে ধরতে ছুটে যায়, চাঁদ আবার লুকিয়ে পড়ে, রং বেড়ায়, চাঁদ আবার লুকিয়ে পড়ে, রং বেড়ায়, কেউ তাকে বন্ধ বন্ধ করে ফিরে বেড়ায়। বোকা বোকা। কে? কে বোকা? ভগবানের সৃষ্টি এক ধরনের মানুষ। বাসন্তী আমাকে কতবার বলেছে, ওগো ওগো তুমি এখান থেকে চলো, আমরা অনেক দূরে চলে যাই। না, আমি তার কথা শুনে তাই তো শরীরের সেই ধরে কাজ করছে। বাসন্তী তুমি যাচ্ছ? হ্যাঁ, তুমি যাবো বাসন্তী, আমি যাবো। লোকটাকে তাহলে পাগল? কথাগুলো শুনে মনে হচ্ছে ওনার বুকের মধ্যে কি নিদারুণ এক ব্যথা জমা পড়েছে। বন্ধ কর। আবার আবার তো জর্গার বিছানা ছেড়ে উঠে দিলেন বাবা।
এই দেখো, আমি নন্দীগায় রাজমজুরের কাজ করে আমার রাজুর জন্য বই, স্লেট, ফল, ওষুধ আমি সব কিনে এনেছি। দেখো দেখো বিজয়া, দেখো। ও, আমি এসেছি শুনলে ও নিশ্চয় উঠে পড়বে। হ্যাঁ, তুমি ডাকো ডাকো, ও উঠে পড়বে, এক্ষুনি উঠে পড়বে। কই রাজু? এই রাজু, রাজু, রাজু আর আমাদের ডাকে কোনোদিন ছাড়া দেবে না। বিজয়া, রাজু আমাদের ছেড়ে অনেক দূরে ভগবান, ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি ভগবান। তবে আমার এই ভাগাই হয়ে চাঁদের আলোটুকু তুমি কেন কেড়ে নিলে ভগবান? আমি কি নিয়ে বাঁচবো? বিচারক, তুমি আমার কথার জবাব দাও ঠাকুর, তুমি আমার কথা। ঠাকুর বলে পৃথিবীতে কিচ্ছু নেই। তা যদি থাকতো তাহলে আমার ঘর থেকে আমার সন্তানকে কখনো কেড়ে নিতে পারতো না। তুই আমাকে বাবা বলে, আমি না কত কষ্ট করে রাজমজুরের কাজ করে তোর জন্য না আমি সব কিনে এনেছি। আমাকে বাবা বলে, তোমার চৌভিমান হয়েছে, তাই আমাকে কথা বলবি না।
আমি রাক্ষসী, আমি ডাইনি। তাই তো আমি আমার সন্তানের রক্ত পান করেছি। আমি কি চাই না আর কি পেলাম আমার একমাত্র অন্ধের দৃষ্টি আধার করে রাখো তুমি নিভিয়ে দিলে ভগবান। এবার আমি কি নিয়ে বাঁচব? দেখো বিশ্ববিচারক, দেখো মা তার মৃত সন্তানের সামনে কিভাবে কাঁদছে, তাকে বুকে আগলে বসে আছে। আমি বাবা হয়েছে দৃশ্য এভাবে দেখছি ভগবান, আমি কিভাবে দেখছি। তুমি আমার বলে দাও। আমি বেঁচে থাকতে তোর মুখে খাবার তুলে দিতে পারি, মরার পর তোর মুখে আগুন আমি ঠিক দিতে পারবো, আমি ঠিক দিতে পারবো। আমার রাজুকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ও যে স্কুলে যাবে গো, ওর ঠাকুর তো বুঝতে যাবে। দাও দাও, আমার রাজুকে ডেকে দাও। রাজু, ছেলে তার বাবার মুখাগ্নি করে, আর আমি আজ তোর মুখাগ্নি করবো। আমি তোর অক্ষম বাবা, আমি তোকে সময় মতো খেতে দিতে পারিনি। ওরে রাজু, ওই ভগবানের সঙ্গে যদি দেখা হয় তাহলে ভগবানকে বলি, ওগো ভগবান আমার বাবা গরিব, আমাকে সময় মতো খেতে বলতে দিতে পারিনি, কিন্তু মরার পর তিনি কি তার ইচ্ছা অসম্ভব। আমি যে পড়ছিলুম কর্তা, শুনি এ যে ও জানো কর্তা, এই নাইট স্কুল থেকে আমাকে বই, ছেলে পেন্সিল দিয়েছে। তা হ্যাঁ রে, এ বসে তোরা বাবা লেখাপড়া দিন গতি হলো কেন রে? ও কর্তা, তুমি যদি এই বয়সে খেলা মারতে পারো, আমি বা কেন লেখাপড়া শিখতে পারবো নি? দেখ ভূপতি, আমি হচ্ছি তোর মরি, বুঝলি? আমারও সব সাথে এই যে তুই লেখাপড়া শিখছিস, আর তো তোর চাকরি মিলবে না। চাকরি না দিল নাম সহিত করতে পারবো। এই আমার মতো গোবক্ষকে তার 200 টাকা দিয়ে 2000
টাকার হ্যান্ড নোট লিখিয়ে নিতে পারবেন না কর্তা? ও তোর নাইট স্কুলে বোধহয় এইসব শিক্ষা দিচ্ছে। হ্যাঁ গো কর্তা, ওই বিনয় বাবু কত বিদ্যান, আমাদের কত সুন্দর করে পড়ায়। বাবু ওই ডেপো ছোড়াটা তোরা বাবু বলে বুঝি। শুধু আমি না গো কর্তা, এই গ্রামে সকলেই বাড়ি তো কলকাতা থেকে দোকানে ইংরেজি বই পড়েছে, তাতে আমার বাবু হয়েছে। ওই পূর্ণিমা চাঁদের আলোর সামনে ওই জোনাকি কি জানি কি যাবো, ওই নাইট ফাইট স্কুলে তুই যাবি না কেন কর্তা? তোর মাথা খেয়ে নিবে। আমি ওই ঝামেলা ঝামেলা যাবি না। শোন ভূপতি, আয় কাছে আয়। ওই সাদা ডোমের বউ আমি পারবো নি কর্তা। কেন পারবি না রে হয়তো বাবা? না, ওই খারাপ কাজে এই ভূপতি আর নেই। আমাকে ওই লেখাপড়া শিখে ভদ্র সমাজে মিশতে হবে, তাই পরিশ্রম করতে হবে। না বলে তোকে যে আমার বাড়ি ছাড়তে হবে তা জানিস? জানি। ওই বিনয় বাবু বলেছে আমাকে একখানা টোটো গাড়ি কিনে দেবে, তাই আজই আমি চাকরি ছেড়ে দেবো। ভূতি দেখো, ওই বিনয় বাবু আর প্রচার বাবু বলেছে এই খারাপ কাজ যে করে সে যত না পাপি, আর খারাপ কাজে যে সাহায্য করে সে তার চাইতে পাপি। তাই ওই তোমার পাপের সঙ্গে এই ভূপতি আর নেই। কোনদিনই হবেনি। ওই বিনয় ছোড়া পলাশপুরে এসে দেখি সকলের মাথা খেয়ে নিয়েছে। আমার পুরো দিনের সুদের কারবারটা অন্ধকারে বসেছে। তাই তো আমি এখন কি করি? ভূতি আমার সব গোপন খবর জানে। ও যদি সব ওদের কাছে ফাঁস করে দেয় তাহলে তো আমাকে সর্বশান্ত করবে। কেমন আছেন কাকা বাবু? হ্যাঁ, কে? ও বিনয়, তা ভালো। আজকাল তুমি এত ব্যস্ত, তোমার দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, গ্রামের কাজে একটু জড়িয়ে পড়েছি, তাই দেখা করার ঠিক মতো সময়ই পাওয়া যায় না। তা আমি ভাবলাম আমাকে ভুলিয়ে গেছো। তা কেমন আছো বাবা? আপনার আশীর্বাদে ভালোই আছি কাকা বাবু। ভালো থাকলেই ভালো, ওই দেশেরও মঙ্গল। মা, মাগো, মা জগৎ জননী, তুই এই স্বর্ণশালার ভিত্তি রে মা। আমি তোরা আরো দোষীকে পুজো দেব। কি চিন্তা করছেন কাকা বাবু? তেমন কিছু নয়, এই তোমার বাবার কথা আর কি। আমরা দুজনে ছিলাম এক প্রাণ এক আত্মা, তেমন লোকের হয় না। ধীরজ দা মানে তোমার বাবা আর কি আমাকে হাত ধরে বলেছিল, ভাই বিনয়কে একটু দেখো। বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠলো, মাথাটা ঢলে পড়লো। সে দৃশ্য যে আমি কোনোদিনও বলতে পারবো না বাবা। অদৃষ্টের উপর কারো হাত নেই, কিন্তু আমি শুনেছিলাম বাবা মারা যাওয়ার সময় আপনি গ্রামের বাইরে ছিলেন। ঠিকই শুনেছ, ভুল কিছু বলনি। কলিকাল বাবা, কলিকাল, এসব ঘটনা ওর লোকের কোনো জ্ঞান নেই। এই যে তুমি কষ্ট করে যাদের লেখাপড়া শেখাচ্ছ বাবা, আজ হয়তো তোমাকে সম্মান দিচ্ছে, 2 বছর পরে দেখবে তোমার দিকে ফিরেও তাকাবে না বাবা। সম্মানের আশায় আমি কাজ করি না কাকা বাবু, মানুষের যে নৈতিক কর্তব্য সেটাই আমি করছি। তোমার হচ্ছে বাবা এই দিনের ছেলে, যা ভালো বুঝো তাই করো, কিন্তু এ কাজ তোমার পক্ষে করা ঠিক হচ্ছে না বাবাজি। আচ্ছা কাকা বাবু, যে যে কাজের থেকে গ্রামের ছেলেমেয়েরা বঞ্চিত, যে কুশিক্ষায় ওরা লাঠালাঠি করছে করে মরছে, আপনি বলুন তো। আর আমি চাই সেই কুশিক্ষার আগুন জ্বালিয়ে আমি ওদের মুখে হাসি ফোটাতে। কিন্তু না, কোনো কিন্তু নয়।
আমি আপনার সহযোগিতা চাই। আপনার কাছে আমার অনুরোধ, স্কুল সংলগ্ন জমিটা দাতব্য চিকিৎসালয়ের জন্য আপনাকে দান করতে হবে। না, ওটা আমি দান করতে পারবো না। ভেবে দেখুন কাকা বাবু, দাতব্য চিকিৎসালয় হলে এই পলাশপুর গ্রামের মানুষের কত উন্নতি, আপনারও লাভ হবে। ও নামের আমার দরকার নেই, বুঝেছো? আর ওই গ্রামের লোকের সুবিধে ও আমি চাই না, পুরা মরু। বেশ, অনুরোধ করে যখন পেলাম না, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তার মানে সুরেশ চৌধুরীকে ঠকিয়ে মিথ্যে হ্যান্ড নোট লিখিয়ে জমিটা যে আপনি আত্মসাৎ করেছেন সেটা কারো অজানা নেই। কথা। শুধু তাই নয়, ভূপতি বলেছে সে আপনার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দেবে। আচ্ছা চলি। মরেছি তো, খালা বৌদি সাক্ষী দেবেন, আমার সর্বস্ব চলে যাবে। মা, মা গো, তুই ওদের মুখে রক্ত তুলে মার মা, গ্রামের সবাই যেন মরে যায়, আমি একা যেন বেঁচে থাকি, আমি একা যেন বেঁচে থাকি মা। উপরেরটা আমি ভিখারি, কিন্তু কে সাজালো আমাকে ভিখারি? ভগবান না বিশ্বপিতা, আমি তোর চেয়েছিলাম একটা সুখের সংসার, আমি চেয়েছিলাম একটা সুখের সংসার, আমার গলা জড়িয়ে ধরে একটা শিশু বাবা বলে ডাকবে। কোথায় হারিয়ে গেল আমার সেই স্বপ্ন? উত্তর দাও, উত্তর দাও, চলমান শতাব্দীর মানব সমাজ, তোমরা উত্তর দাও। তোমার এই প্রশ্নের উত্তর সমাজে কেউ দিতে পারবে না ভাই। সে শিক্ষা যে আমাদের পক্ষে নেই। শিক্ষা শিক্ষা ধর্ম সৌরসা চলে গেছে। প্রকৃত শিক্ষার বদলে মানুষ শিখেছে কুশিক্ষা। আর শিক্ষা নেই, মানবতাও নেই, সব পড়ে গেছে। যেদিকে তাকাবে সেদিকে দেখবে শুধু আর করা চাকচিক্য।
আজকের দেশের যুবক ছেলেরা, দেশের প্রাণ শক্তি, সেই সমস্ত যুবক ছেলেরা সিনেমার নায়কদের অনুকরণ করে ডায়লগ করে মারছে রাস্তার মেয়েদের ওপর। রাস্তার মেয়েরাও হিন্দি সিনেমার নায়িকাদের মতো নামের নিচে কাপড় করে ছোট্ট ব্লাউজ গায়ে দিয়ে পুরুষের কাছে হয়ে উঠেছে হাস্যর পাত্রী। কমল, আমাদের দেশের রাজা রামমোহন বিদ্যাসাগরকে ভুলে ধর্মেন্দ্র অমিতাভ বচ্চনকে অনুকরণ করে ওরা জানে না ওরা যে একটা অশ্লীল ছবি করে সমাজটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, সে প্রতিবাদ কেউ করছে না। অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস এই যুগে কাউকে তাই যদি থাকতো তাহলে তোমাকে একটু ফাঁকে ছোট পথে পথে ঘুরে বেড়াতো। পেয়েছি ন্যায় নিষ্ঠা সত্যবাদী একটা মানুষ। তুমি শুনবে আমার কাহিনী, শোনো। রাম লক্ষ্মণের মতো এই বিংশ শতাব্দীতে একটা পরিবারের বই মায়ের দুটো ভাই ছিল। তারা ছিল বেশ কিছু সম্পত্তির মালিক। তারপর ভাই ছোট ভাইকে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে এলো। সে ছিল খুব সুন্দরী। তাদের স্বামী স্ত্রী জীবনে নেমে এসেছিল স্বর্গের অমীয় ধারা। হঠাৎ দাদার জীবনের পরিবর্তন। ভাইকে ছলনা করে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেয়। নানা কাজের অজুহাতে ভাইকে বাইরে বাইরে পাঠাতে লাগলো। দাদার অবাধ্য না হয়ে ভাইও কাজের তাগিদায় বাইরে বাইরে ঘুরতে লাগলো। হঠাৎ একদিন অনুপস্থিতির সুযোগ নিয়ে ছোট ভাইয়ের বইয়ের উপর ঐতিহাসিক অমানুষিক নির্যাতন চালিয়ে ছোটের সাবিত্রীর মতো স্ত্রীকে কলঙ্কিত করে দেয়। তারপর 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 ভাই এসে শুনল তার স্ত্রী আত্মহত্যা করেছে। দাদার কথায় বিশ্বাস করলো তার স্ত্রী কলঙ্কিনী। এক বাড়ির বৃদ্ধ চাকর ছোট ভাইকে সব কথা ফাঁস করে দেয়। তারপর কি হলো? হাজার জানতে চেও না। সেই কথা শুনলে ওই সূর্যটা দপ করে নেমে যাবে। সারা পৃথিবী ঘৃণায় মুখ ফিরিয়ে থাকবে। কোনো বৌমা ঠাকুরকে দূর থেকে প্রণাম করবে না। তবু তুমি বলো, আমি যে তোমার সত্যটা শুনতে চাই ভাই। আছে দাদার কুকীর্তির কথা ফাঁস হয়ে যাবে বলেই সেই কারণে দাদা ওই ছোট ভাইয়ের বইয়ের দেহটাকে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেয়। আর ছোট ভাই তার কি হলো? এরপরে আর জানতে চেও না। এরপরে তুমি আরো আশ্চর্য হবে। ছোট ভাই দাদার কাছে তার কুকীর্তির কৈফত চাইতে গেল। সে ছোট ভাইয়ের ওকেও ছড়িয়ে চালিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেয়। দাদার এমন ইচ্ছা, সে ভাই মরেনি, এক মাঝি তাকে বাঁচিয়ে তুলল। তাহলে তুমি কি সেই ছোট ভাই? না না, তারপরে যাবো কেন? তারপরে যাবো কেন? আমার বুকের দাগটা যে আমি কত কষ্ট করে চেপে ঢুকে রেখেছি, সে দাগ যে আমি কাউকে দেখাবো না, আমি কাউকে দেখাবো না। দেখাবে দেখাবে যে বাদলকে লক্ষ্য করে। বাসন্তী, তুমি আমাকে ডাকছো বাসন্তী? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো বাসন্তী, তোমার কাছে যাবো, আমি যাবো বাসন্তী। কি অদ্ভুত এই পৃথিবীর মানুষ! কেউ অপরের পেরেকে রেখে আনন্দ পায়, কেউ আবার নিজেকে নিঃশেষ করে অপরকে ফিরিয়ে দিয়ে আনন্দ পায়। বাবা, তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ হ্যাঁ রে মা, এই কথা বলছিলাম তো তাই। সেই পাগলটা আজও এসেছে বাবুজি? হ্যাঁ রে মা, তো ও যে পাগল নয়, ও যে দুষ্ট কীটের দংশনে ও ছুড়ে যাওয়া একটা ফুল।
তুমি স্নান খাওয়া করবে না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ, ডাক্তার চাচাটির সঙ্গে আবার দেখা করতে হবে চোখে অপারেশনের জন্য। সবসময় কাজ নিয়ে মেতে আছো, নিজের শরীরের একটু রক্ষা দাও। প্রদীপটা নেই, তাই প্রদীপ শিবু বিনয় একা সামলাতে পারছে না, তাই একটু ঝামেলা বেঁধেছে। হ্যাঁ যাই, আমি যাই, স্নান করে আসি। আরে মা, তুই খেয়েছিস? না বাবা। আচ্ছা, আমি এখনই স্নান করে আসছি। বাবা? হ্যাঁ, কিছু বলবি মা? না থাক। ওরে মা, তুই যে কি বলবি আমি সবই জানি মা। বাবা? আমি বুঝি। বাবা? কি করে বলবো বল? অদীপ ছেলেরা বড় যে অধিকারী। বাবা? রাজু মঙ্গলে যাওয়ার পর ওর দাদা বৌদির অবস্থা খারাপ হয়ে যায়। বাবা? এ সংবাদ কোথায়ও পাইনি। বাবা? দেখি বিনয়কে আমি একবার কলকাতায় খুঁজতে পাঠাবো। বাবা? প্রদীপটা তুমি কোথায় আছো আমি জানি না, তবে তুমি যেখানেই থাকো এই আমাকে দিকে জানো তুমি ভুলে যেও না। আমি যে তোমার পথে অপেক্ষা করে বসে আছি প্রদীপটা, আমি যে তোমার পথে অপেক্ষা করে বসে আছি। তুমি কালী, তুমি দুর্গা, তুমি জগদ্ধাত্রী মা। তুমি কালী, তুমি দুর্গা, তুমি জগদ্ধাত্রী মা। या देवी मन्यमालिनी दुर्गामयी काली माता जगद्धात्री माता नमस्तस्यै नमः। या देवी दुर्गामयी जगद्धात्री माता नमस्तस्यै नमः। তুমি দুর্গা, তুমি কালী, তুমি জগদ্ধাত্রী, তুমি জগদ্ধাত্রী। প্রদীপ, হে রাজু, হে আমার পুজো শেষ, হ্যাঁ তোরা প্রসাদ নিবি, তোরা ছুটে আয়। এই তোরা কোথায়? এই প্রদীপ, যা বাবা, কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমার ভাই, তাকে তো আমি বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। আর রাজু আমি তো তাকে খুন করেছি। আমি তার অঘণ্ট রক্ত পান করেছি। আচ্ছা, খাবো আপনারা বলতে পারবেন না। আমার মনে পড়েছে, এবার আমি বিজয়কে খাবো। বিজয় রক্ত পান করে আমি খুব তৃপ্তি পাবো। রাজু, তোর জন্য অনেক কষ্ট করে অনেক বই খাতা স্লেট নিয়ে এসেছি। তুই একটিবার রাজু তো আমার পালঙ্কে ঘুমোচ্ছে, তাকে আমি কি সুন্দর কাঠ দিয়ে সাজিয়ে তাকে তো আমি দাহ করে এসেছি। প্রদীপ, এই প্রদীপ, আচ্ছা প্রদীপ, তুই তো একবার আমার বুকে ফিরে আসতে পারিস ভাই। একবার
আচ্ছা আচ্ছা ঠাকুরপো, তুমি কি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারো না? রাজু আমাদের ডাকে, সে আর কোনোদিনও ফিরে আসবে না বিজয়া। তাকে আমি খুব সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে দাও করে এসেছি। আর প্রদীপ, তাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এরা আর কেউ আসবে না। তুমি আমাকে শাস্তি দাও বিজয়া, তুমি আমাকে শাস্তি। কি বললে? আমার রাজু ঘুমাচ্ছে? বাহ বাবা, বাহ বাবা, কি মজা, কি মজা! আমার রাজু রাজপুত্র হয়ে গেছে। কিন্তু আমার রাজুর জামা প্যান্টগুলো না খুব ময়লা। সেই কাঠ পালঙ্কগুলো একেবারে নোংরা হয়ে যাবে গো। আমার রাজু, তাড়াতাড়ি আমার রাজুকে ঘুম পাড়িয়ে আজকে ওর জন্মদিন। আমি মারা গেছে আমার রাজুকে সুন্দর করে সাজিয়ে দেবো। তুমি জানো না বিজয়া, তুমি জানো না রাজুকে কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। পাগল, কাঠ দিয়ে কি সাজাবে গো? কাঠ দিয়ে কি কখনো তাকে সাজানো যায়? হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। তুমি আমার রাজুকে আমার মুখ থেকে কেড়ে নিয়েছো। চোর এবার ধরা পড়ে গেছে। এইবার চোর ধরা পড়ে গেছে। শাস্তি দেবো, আমি তোমাকে শাস্তি দেবো। তুমি আমাকে শাস্তি দাও বিজয়া। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। তুমি আমাকে মুক্তি দাও বিজয়া, মুক্তি দাও। হ্যাঁ, আমি তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে কোনো গরিব পিতা-মাতা যেন সন্তানকে জন্ম না দেয়। তোমাকে আমি না, তুমি তো রাজুর বাবা। না বিজয়া, না, তুমি আমাকে বাঁচিয়ে রেখো না। আমি কি বিজয়া, আমি কি ওই দেখো, মুখ চাপড়ালে না পাখি খাঁচা খুলে উড়ে যাবে। খবরদার বলছি। হ্যাঁ, দেখলে পাখিটা কি রক্ত?